প্রাইমারি পরীক্ষার জন্যে ইংলিশ পেডাগজি একটা ভাইটাল পার্ট। ইংলিশ পেডাগজি থেকে 15 মার্কসের কোয়েশ্চেন অ্যান্সার থাকবে আর কি। তো আমাদের একটা সিরিজ চলছে যেখানে ইংলিশ পেডাগজির যতগুলো চ্যাপ্টার আছে তারগুলো এক্সপ্লেনেশনগুলো চলছে। তো আজকের এই সেশনে আমি 3টে চ্যাপ্টার কমপ্লিট করব এক্সপ্লেনেশন। সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 3 লার্নিং অ্যান্ড স্পিকিং স্কিল, চ্যাপ্টার নাম্বার 4 সেটা হচ্ছে দ্য রোল অফ গ্রামার ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ, আর চ্যাপ্টার নাম্বার 5 চ্যালেঞ্জেস অফ টিচিং ইন এ ডাইভার্স ক্লাসরুম। এই 3টে চ্যাপ্টার আজকে শেষ হবে। তো আমি শুরু করছি চ্যাপ্টার নাম্বার 3 থেকে, লিসনিং অ্যান্ড স্পিকিং স্কিল। হোয়াট ইজ ওয়ান ওয়ে কমিউনিকেশন? ওয়ান ওয়ে কমিউনিকেশন বলতে তুমি কি বোঝো? ওয়ান ওয়ে কমিউনিকেশন হলো একতরফা, মানে ওয়ান সাইডেড, এক দিক থেকে শুধু হবে। যে লিসনার আছে তার রেসপন্স করার কোনো জায়গা নেই, সে রেসপন্স করতে পারবে না। যেরকম রেডিও অ্যান্ড টিভি প্রোগ্রাম, এটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশনের বেস্ট এক্সাম্পল, যেখানে আমরা শুধু শুনতে পারি কিন্তু আমাদের রিয়াকশানসগুলো আমরা প্রডিউস করতে পারি না, বলতে পারি না। নাম্বার 2 হলো পাবলিক অ্যাড্রেস, যেখানে পাবলিকলি কোনো অ্যানাউন্সমেন্ট হয়, কোনো ইনফরমেশান দেয়া হয়, কিংবা পাবলিক লিডার্সরা যারা কোনো ইনফরমেশান দেয় সেইখানে আমরা শুধু শুনতে পারি কিন্তু আমাদের ওপিনিয়নগুলো তাদের কাছে পৌঁছাতে পারি না। সেইটার নাম হলো ওয়ান ওয়ে কমিউনিকেশন, যেখানে একতরফা হবে, শুধু যারা লিসনার আছে তারা শুনতে পারবে, তাদের রেসপন্ড করার, তাদের নিজের ওপিনিয়নগুলো প্রডিউস করার কোনো প্রসেস, কোনো পদ্ধতি নেই সেইখানে। হোয়াট ইজ টু ওয়ে কমিউনিকেশন? টু ওয়ে কমিউনিকেশন হচ্ছে দুতরফা হবে, যেখান থেকে বোথ ওয়ে কমিউনিকেশনও এটাকে বলা হয়। ইন দিস কমিউনিকেশন দ্য লিসনার ফোকাসেস অন দ্য স্পিকারস মিনিং রাদার দ্যান দ্য স্পিকারস ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের ওপরে বেশি জোর দেয় না, জোরটা দেয় কিসের ওপরে? রাদার মিনিংয়ের ওপরে বেশি জোরটা দেয়। প্রথমে সে মানেটা বোঝার চেষ্টা করে, যে লিসনার হয়। যখন মানে বুঝতে পারে না, দ্য ফোকাস শিফটস টু ল্যাঙ্গুয়েজ অনলি হোয়েন মিনিং ইজ নট ক্লিয়ার। যখন ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে না তখন সে মিনিংয়ের ওপরে ট্রান্সফার করে যায়, মিনিংটাকে বোঝার চেষ্টা করে। কিন্তু আগে সে কি করে? আগে সে মিনিংটাকে বোঝার চেষ্টা করে, পরে সে ল্যাঙ্গুয়েজটাকে বোঝার চেষ্টা করে। কেন কি আমরা দেখেছি যখন কোনো হিন্দিতে অ্যানাউন্সমেন্ট হয়, কোনো ইংলিশে অ্যানাউন্সমেন্ট হয়, তখন আমরা কি করি? প্রথমে মিনিংটাকে বোঝার চেষ্টা করি। ইফ দ্য মিনিং ইজ নট ক্লিয়ার, আমাদের কাছে যখন মিনিংটা ক্লিয়ার হচ্ছে না তখন কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজে শিফট করে যাই। তাহলে এখানে বলেছে ইন দিস কমিউনিকেশন দ্য লিসনার ফোকাসেস অন দ্য স্পিকারস মিনিং, প্রথমে মানেটাকে বোঝার চেষ্টা করে, রাদার দ্যান দ্য স্পিকারস ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটাকে তখন ইম্পর্টেন্স দেয় না। কখন ইম্পর্টেন্স দেয়? দ্য শিফট টু ল্যাঙ্গুয়েজ অনলি হোয়েন মিনিং ইজ নট ক্লিয়ার। যখন মিনিংটা ক্লিয়ার হয় না তখন সে ল্যাঙ্গুয়েজের দিকে শিফট করে যায়। হোয়াট ইজ ইন্টিগ্রেটিং মেটাকগনিটিভ স্ট্র্যাটেজি? এইটা একটা নতুন টার্ম, ইন্টিগ্রেটিং মেটাকগনিটিভ স্ট্র্যাটেজি। এর মানেটা হলো দিস মিনস বিফোর লিসনিং টু ডিসাইড ইন অ্যাডভান্স হোয়াট টু লিসনিং ফর। আমরা কিসের জন্যে শুনছি, কি পারপাসটার জন্য শুনছি, আমরা কি শুনছি সেইটা ইম্পর্টেন্ট না। আজকে আমরা প্রাইমারির চ্যাপ্টার নাম্বার 3 শুনছি, কিন্তু এইটা ইম্পর্টেন্ট নয়। মেটাকগনিটিভ স্ট্র্যাটেজি এইটার উপরে জোর দেয় না। মেটাকগনিটিভ স্ট্র্যাটেজি কিসের উপরে জোর দেয়? ইন অ্যাডভান্স হোয়াট টু লিসনিং ফর। আমরা কিসের জন্যে শুনছি আমরা কিসের জন্যে? প্রাইমারি পরীক্ষাতে রেজাল্ট করার জন্যে। তাহলে এইটা হলো যে মেটাকগনিটিভ স্ট্র্যাটেজি হলো সব সময় যে আমরা পারপাসটাকে, আমাদের শোনার উদ্দেশ্যটা কি, সেইটাকে বলা হচ্ছে মেটাকগনিটিভ স্ট্র্যাটেজি। রিজন বিহাইন্ড হোয়াই উই আর লিসনিং। তাহলে আমরা এখন শিখছি কিসের জন্য, আমরা কি শিখছি, দ্যাট ইজ নট মেটাকগনিটিভ স্ট্র্যাটেজি। ভালো করে বুঝে নাও, আমরা আজকে কি শিখছি সেইটা মেটাকগনিটিভ স্ট্র্যাটেজি না। আর মেটাকগনিটিভ স্ট্র্যাটেজি হচ্ছে আমরা কিসের জন্যে শিখছি, পারপাসটা কি, এর মধ্যে কোন উদ্দেশ্যটা আমাদের রয়েছে যেইটার কারণে আমরা শিখছি। নাম্বার 4, ডিউরিং লিসনিং হোয়াট আর দ্য থিংস হুইচ আর টু বি গিভেন ইম্পর্টেন্স। একটা লিসনিং যখন আমি করছি, আমি যখন শুনছি, তখন কোন জিনিসগুলোর ওপরে গুরুত্ব দিতে হবে। নাম্বার এ, কম্প্রিহেনশন ইজ টু বি মনিটর।
কম্প্রিহেনশন মানে হচ্ছে পুরো বিষয়টাকে জানা, পুরো বিষয়টাকে বোঝা। ইট ইজ টু ডিসাইড হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, কোন বিষয়গুলোর ওপরে আমাকে গুরুত্ব দিতে হবে সেইটা হলো আমার জন্যে ইম্পর্টেন্ট, কোন বিষয়টার উপরে আমাকে গুরুত্ব দিতে হবে। ইট ইজ টু ডিসাইড হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, হেল্প মে বি আস্ক ফর ইফ নেসেসারি। আর কি হচ্ছে, হেল্প চাইতে পারি আমি একটা কোনো জিনিসের জন্য, সেইখানে আমার প্রয়োজন আছে। সে ফর এক্সাম্পল, জিনিসটা আমার কথাটাকে খুব ভালো করে বোঝো, তাহলে বুঝতে পারবে। ধরো তুমি একটা অ্যাকোয়াগার্ডের ওয়াটার ফিল্টার কিনতে গিয়েছো দোকানেতে। তো অ্যাকোয়াগার্ডের যখন ওয়াটার ফিল্টার কেনা হয়ে গিয়েছে, দোকানদার তোমাকে বিল টিল করে সব কিছু রেডি করে দিয়ে দিল। দেওয়ার পরে বলে যে দাদা আপনি বাড়ি চলে যান, আপনার জিনিসটা বাড়িতে পৌঁছে যাবে এবং আমাদের লোক যাবে সেটাকে ইনস্টল করে দিয়ে আসবে, লাগিয়ে দিয়ে আসবে। ঠিক আছে, এইবার কি হচ্ছে, সে দুটো লোককে ডাকে, দোকানদারটা দুটো লোককে ডেকে বলে যে একটা হলো মিস্ত্রি আর একটা হলো ড্রাইভার, যাকে ডাকে দুজনকে ডাকে। ড্রাইভারকে ডেকে ড্রাইভারের কথাগুলো বলে, দেখ লোকটার বাড়ি এরকম জায়গায়, লোকটার এই অ্যাড্রেস দিয়ে গিয়েছে, সেই অ্যাড্রেস ধরে তুই যাবি, শর্টকাট হলো এইখান দিয়ে যাওয়া এখন সুবিধে হবে তোর, কিংবা ওই রাস্তাটা বন্ধ রয়েছে, ওই রাস্তা দিয়ে গেলে তোর দেরি হবে। এই যে বিভিন্ন কথাগুলো তাকে বোঝায়, তো সেইটা হলো কি কম্প্রিহেনশন। এইটা কার জন্যে ইম্পর্টেন্ট, ওই ড্রাইভারটার জন্য ইম্পর্টেন্ট। আর মিস্ত্রিটার জন্যে কি ইম্পর্টেন্ট, যে অনেকগুলো তার মানে অ্যাকোয়াগার্ডের কোয়ালিটি আছে, নাম্বার আছে, সাইজ আছে, হ্যাঁ, এইগুলো বুঝে তাকে বলে যে দেখ এই জিনিসটার অর্ডার হয়েছে, মনে করো 5 লিটার অ্যাকোয়াগার্ডের অর্ডার হয়েছে, তো তুই 5 লিটারের অ্যাকোয়াগার্ডটা গোডাউন থেকে নিয়ে আয়। কিংবা তাকে বলে যে কিভাবে ইনস্টল করতে হবে, কিভাবে লাগাতে হবে, পাইপলাইনটাকে দেখে নেওয়া, হ্যাঁ, কিচেনের মধ্যে লোকটা লাগানোর কথা বলেছে। এই যে যাবতীয় জিনিসগুলো, তাহলে আলাদা আলাদা পার্সনের জন্য আলাদা আলাদা ইনস্ট্রাকশান। ড্রাইভারটা কোনো দিন ইনস্টলেশনের মানে অ্যাকোয়াগার্ডটা লাগানোর কথাগুলোকে ইম্পর্টেন্স দেবে না, আর যে লাগাবে যে মিস্ত্রি, সে কোনো দিন এই যাওয়ার পথ আসার পথ এইগুলোর ওপরে ইম্পর্টেন্স দেবে না। তাহলে কম্প্রিহেনশন ইজ টু বি মনিটর, যার জন্যে যেইটা ইম্পর্টেন্ট সে সেইটাকে গুরুত্ব দেবে। ইট ইজ টু ডিসাইড হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, এইবার বুঝতে হবে যে কোন কথাগুলো বোঝা জরুরি। এইবার ওকে বলে দিয়েছে, যে লোকটা কিনবে সে বলে দিয়েছে আমি এই জিনিসটাকে অ্যাকোয়াগার্ডটাকে রান্নাঘরের মধ্যে লাগাবো, সেইটা তার জন্য ইম্পর্টেন্ট। এবং ড্রাইভারকে বলে দিয়েছে যে তুমি কোন পথ ধরে যাবে, অ্যাড্রেসটা কোনটা, সামনে একটা কোনো মানে কোনো বিল্ডিং কিংবা কোনো মন্দির কিছু আছে যেইটা দেখে তুমি ডিমার্কেট করতে পারবে জায়গাগুলোকে, তাহলে এইটা তার জন্য ইম্পর্টেন্ট। ইট ইজ টু ডিসাইড হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, কার জন্যে কোন ইনফরমেশানটা আন্ডারস্ট্যান্ড করা জরুরি, সেইটা কিন্তু তোমার এই লিসনিংয়ের উপরে একটা পার্ট। এবং হেল্প মে বি আস্ক ফর ইফ নেসেসারি। এইবার হেল্প কীরকম, রাস্তা খুঁজে পাচ্ছে না, তো একটা কোনো লোককে জিজ্ঞেস করে নিল, কিংবা বলে দিল যে দাদা এই মন্দিরটা কোথায় আছে, বলেছে এই মন্দিরের সামনের বাড়িটায় আমি যাব, তাহলে সে মন্দিরটাকে জিজ্ঞেস করে নিল। ঠিক এই রকমভাবে আমাদের তাহলে কি হচ্ছে, হেল্প মে বি আস্ক ফর ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয় তাহলে হেল্পটাকে সারা কী করছে, নিড করছে, তারা প্রয়োজন মতন সেইখানে জিজ্ঞেস করে নিচ্ছে, ইনফরমেশনটা নিয়ে নিচ্ছে। নাম্বার 5, হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট থিংস হুইচ আর টু বি কেপ্ট ইন মাইন্ড আফটার লিসনিং, শোনার পরে কোন দুটো জিনিসকে খেয়াল করতে হবে। কম্প্রিহেনশন ইজ টু বি ইভ্যালুয়েটেড ইন এ পার্টিকুলার টাস্ক অর এরিয়া, কাজটাকে শুনে যেইটা এসছি সেটাকে তো কার্যকারী করতে হবে, কাজটাকে তো সেখানে বাস্তবায়িত করতে হবে। তো সেইটার জন্যে কম্প্রিহেনশন ইজ টু বি, শুনে রাখলে শুধু হবে না, আমাকে বলে দিয়েছে যে এইখান থেকে তুই যাদবপুর পর্যন্ত যাবি কিংবা একটা পার্টিকুলার জায়গা পর্যন্ত যাবি, তাহলে কি হচ্ছে, আমাকে রাস্তাগুলোকে জানতে হচ্ছে। রাস্তার পরে আমাকে কি বলে যে কোন রাস্তাটা কাজ হচ্ছে কিংবা ব্লকড আছে, সেই রাস্তাগুলো আমাকে জানতে হবে। হ্যাঁ, তারপরে আমাকে আরও কি জানতে হবে, হয়তো বলে দিয়েছে ড্রাইভারটাকে, দেখ উনি তো টাকাটা দিয়ে যায়নি, তুই টাকাটা গুনে নিয়ে আসবি। তাহলে এই জিনিসগুলো ইভ্যালুয়েশন, কম্প্রিহেনশন, পুরো ব্যাপারটাকে ও কি করবে, ওইখানে গিয়ে বাস্তবায়িত করবে, কাজটাকে প্র্যাকটিক্যালি করার চেষ্টা করবে। নাম্বার বি হলো স্ট্র্যাটেজিস টু বি মডিফাইড ইফ নেসেসারি। এইবার স্ট্র্যাটেজি, যেরকম ওই অ্যাকোয়াগার্ডওয়ালাকে বলে গিয়েছে
যে উনি রান্নাঘরে লাগবে, কিন্তু দেখা যাচ্ছে যে ওনার রান্নাঘরে স্পেস হচ্ছে না। তখন ও বললো যে দাদা দেখুন রান্নাঘরে স্পেস হচ্ছে না, আপনি ডাইনিং স্পেসের মধ্যে এটাকে লাগিয়ে দিন, যে এইখানে আপনার বেসিন আছে তার পাশে লাগিয়ে দিন, তাহলে আপনার সুবিধে হবে। তাহলে ওই যে স্ট্র্যাটেজিস টু বি মডিফাই করা যেতে পারে। ওনার রান্নাঘরে স্পেস হচ্ছে না, বললো যে দেখুন রান্নাঘরে তো এমনি তেল কালি থাকে, তা আপনার খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে, তাই জন্য এটাকে আপনি ডাইনিং স্পেসে লাগান। ডাইনিং স্পেসে লাগানোর ফলে কি হবে, আপনার যেইখানে বেসিনটা রয়েছে তার পাশে লাগিয়ে দিলে তাহলে আপনি সবসময় এটাকে ইউজ করতে পারছেন। তাহলে এই জায়গাগুলোকে স্ট্র্যাটেজিস টু বি মডিফাইড ইফ নেসেসারি, যদি মডিফাই করার প্রয়োজন হয় তাহলে সেইগুলোকে করা যেতে পারে। নাম্বার 6, হোয়াট আর দ্য স্ট্র্যাটেজিস ফর ডেভেলপিং স্পিকিং স্কিল। আমরা স্পিকিং স্কিলগুলো, আমাদের যে কথা বলার যে পদ্ধতি আছে, পন্থা আছে, সেই পন্থাগুলোকে আমরা কিভাবে আরও ভালো করতে পারি, আরও ডেভেলপ করতে পারি। 1 নম্বর হলো মিনিমাল রেসপন্সেস আর রেকগনাইজিং স্ক্রিপ্ট। এইটাকে দুটোকে খুব ভালো করে বুঝে নেবে। মিনিমাল রেসপন্সেস মানে অল্প কথার মধ্যে সব কথাকে বুঝিয়ে দেয়া, অল্প কথার মধ্যে সব কথাকে বুঝিয়ে দেয়া। আর বি হলো রেকগনাইজিং স্ক্রিপ্ট, চেনা কথা বলা। তার মানে মিনিমাল রেসপন্সেস হচ্ছে বেশিরভাগ কথার মধ্যে প্রবাদ প্রবচনের ব্যবহার করা, লেখার মধ্যেও প্রবাদ প্রবচনের ব্যবহার করা। মিনিমাল রেসপন্সেসকে বেশিরভাগ বলা হয় প্রবাদ প্রবচনের ইউজ করা। তাহলে যদি প্রবাদগুলোকে ইউজ করা হয় তাহলে কি হবে, খুব বড় বড় কথাগুলোকে ছোট কথার মধ্যে বলে শেষ করা যেতে পারে। তাহলে কি হচ্ছে, লোকে খুব বেশি বড় বড় কথা, লেন্দি কথা শুনতে পছন্দ করে না। তাই জন্য কী হয়, আমরা যদি ছোট করে কোনো কথা বলি তাহলে কী হবে, এফেক্টিভ বেশি হবে। আর এফেক্টিভটা কখন হবে, যদি আমরা প্রবাদের মাধ্যমে কিংবা কোনো একটা প্রচলিত কথা দিয়ে কথাটাকে বলি, তাহলে সেই কথাগুলো লোকে শুনতে চাই। হোয়াট আর মিনিমাল রেসপন্সেস। মিনিমাল রেসপন্সেস বলতে তুমি কি বোঝো? মিনিমাল রেসপন্সেস আর প্রেডিক্টেবল অফেন ইডিওম্যাটিক ফ্রেজেস। ইডিওম্যাটিক ফ্রেজেস মানে আমি এক্ষুনি বললাম প্রবাদ প্রবচন। দ্যাট কনভারসেশন পার্টিসিপেন্ট ইউজ টু ইন্ডিকেট, আন্ডারস্ট্যান্ড, এগ্রিমেন্ট, ডাউট অ্যান্ড আদার রেসপন্সেস টু হোয়াট অ্যানাদার স্পিকার ইজ সেইং। এইগুলো প্রবাদ প্রবচনের মাধ্যমে সে বোঝার চেষ্টা করে, সে নিজের ডাউটগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করে, কিংবা সে ইঙ্গিতগুলো পায় যে কী কথা বলার চেষ্টা করছে, থ্রু রেসপন্সেস টু হোয়াট অ্যানাদার স্পিকার ইজ সেইং। যেই স্পিকারটা বলছে তার কথাগুলো বোঝার চেষ্টা করে। তাহলে মিনিমাল রেসপন্সেসের মাধ্যমে লোকেকে সহজ হয়ে যায় লোককে কোনো কথা বোঝানোর জন্যে। তাহলে বেশি বড় কথার মধ্যে, বেশি লেন্দি কথার মধ্যে কথা না বলে, তাহলে কি হচ্ছে, মিনিমাল রেসপন্সটা একটা পদ্ধতি, একটা পন্থা, যেইটার মাধ্যমে আমরা আমাদের স্পিকিং স্কিলটাকে ডেভেলপ করতে পারবো। হোয়াট ইজ রেকগনাইজিং স্ক্রিপ্ট? রেকগনাইজিং স্ক্রিপ্ট মানে হচ্ছে চেনা কথা। চেনা কথা কাকে বলে? সাম কমিউনিকেশন সিচুয়েশন আর অ্যাসিস্টেড উইথ প্রেডিক্টেবল অ্যাক্ট অফ স্পোকেন এক্সচেঞ্জেস, এ স্ক্রিপ্ট অফ গ্রিটিং, অ্যাপোলজিস, কমপ্লিমেন্ট অ্যান্ড ইনভিটেশন। ভালো করে বোঝো, বাচ্চাদেরকে দেখবে শেখানো হয় যে ম্যাডাম ক্লাসে আসলে উঠে দাঁড়াবে, গুড মর্নিং ম্যাডাম বলবে। এইটা হলো রেকগনাইজিং স্ক্রিপ্ট, চেনা কথা। বাচ্চাদেরকে শেখানো হয় ম্যাডাম যদি বকা দেয় তাহলে বলবে সরি, এইটা হলো চেনা কথা। স্ক্রিপ্ট গ্রিটিং যেটাকে দেয়, লোককে অভ্যর্থনা জানানো, লোককে কি বলে গ্রিট করা, অ্যাপোলজি ক্ষমা চাওয়া, কমপ্লিমেন্ট কোনো একটা ভালো কথা, কোনো একটা ভালো তার সম্বন্ধে বলা, আর তার সম্বন্ধে অ্যাপ্রিসিয়েট করা, এই সবগুলোকে, তার সুনাম করা, এই সবগুলোকে হচ্ছে রেকগনাইজিং স্ক্রিপ্ট কিংবা চেনা কথা বলা হয়। তাহলে কি হচ্ছে, এই থ্যাংক ইউ, প্লিজ, সরি, এই যে ওয়ার্ডগুলো আছে এইগুলোই হচ্ছে চেনা কথা। তাহলে প্রত্যেকটা জায়গায় কি হচ্ছে, এক একটা জায়গায় এক একটা সিচুয়েশানে এক একটা ওয়ার্ড ফিট হয়। সেই ওয়ার্ডগুলোকে আমাদেরকে জানতে হবে কোন ওয়ার্ডটা কোন সিচুয়েশানে ফিট হবে। নাম্বার 9, হোয়াই চিলড্রেন আর মেড অ্যাওয়্যার অফ স্ক্রিপ্ট অফ ডিফারেন্ট সিচুয়েশান। এদেরকে কেন ডিফারেন্ট সিচুয়েশানের স্ক্রিপ্টগুলোকে শেখানো হয়? সো দ্যাট দে ক্যান প্রেডিক্ট হোয়াট দে উইল হেয়ার অ্যান্ড হোয়াট দে নিড টু সে ইন রেসপন্স। তারা জানে যে শেখানো হয়েছে। এইবার কি হয়েছে, শেখানো হয়নি বাচ্চাটাকে, ম্যাডাম খুব বকা দিচ্ছে, ছেলেটা বলেই যাচ্ছে থ্যাংক ইউ। তাহলে কি হচ্ছে, চেনাতে হবে কোন সিচুয়েশানে কোন কথাটা বলতে হবে। সো দ্যাট দে ক্যান প্রেডিক্ট, তারা বুঝতে পারে হোয়াট দে উইল হেয়ার। একটা অঙ্ক ভুল করেছে, সে জানে যে এবার ম্যাডাম আমাকে কি বলবে আর তাকে ইন রেসপন্সে কি বলতে হবে।
তাহলে সেটা ম্যাডামের জন্য কোনো কাজ করে দিয়েছে, ম্যাডাম বলল থ্যাংক ইউ, তাহলে আমরা বলি নো মেনশন, মেনশন নট। তাহলে এই যে চেনা কথাটা, এই কথাটাকে তাহলে আমাদেরকে বাচ্চাদেরকে শিখিয়ে দিতে হবে, তাহলে তারা আরও ভালো তাদের কোয়ালিটি অফ স্পিকিং, তাদের কোয়ালিটি অফ আন্ডারস্ট্যান্ডিংগুলো খুব বেশি ডেভেলপ করবে। এই যে সিচুয়েশানগুলো, এই সিচুয়েশানগুলোর দ্বারা একটা বাচ্চা খুব এক্সপার্ট হয়ে যায়, তার কথা বলার মধ্যে, তার কথা বোঝার মধ্যে খুব বেশি এক্সপার্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, এইবার চলে আসছি আমি চ্যাপ্টার নাম্বার 4, যেটা হলো দ্য রোল অফ গ্রামার ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ। গ্রামারের কী ভূমিকা রয়েছে একটা ভাষা শেখার জন্য, গ্রামারের কী ভূমিকা রয়েছে ভাষা শেখার জন্য। ঠিক আছে, এবার দেখো প্রথম কোয়েশ্চেন, হোয়াট ইজ গ্রামার? গ্রামার বলতে তুমি কি বোঝো? গ্রামার ইজ দ্য স্টাডি অফ এ ল্যাঙ্গুয়েজ বাই এ স্পেশালিস্ট মেড ইন অর্ডার টু স্ট্যাবলিশ দ্য রুলস অ্যান্ড প্রিন্সিপাল হুইচ আন্ডারলাইং দ্য কারেন্ট স্পিচ আর রাইটিং রুলস অ্যান্ড প্রিন্সিপাল ফলোড বাই দ্য স্পিকার। এটা আমি জানি তোমরা হয়তো বুঝতে পারোনি অত সহজ ভাষায়। সেটা হচ্ছে গ্রামার হলো, ব্যাকরণ হলো যেইটার মাধ্যমে একটি ব্যক্তি তার কথাগুলোকে বলবে, কিন্তু তার পিছনে তো কোনো রুলস রয়েছে, তার প্রিন্সিপালসগুলো রয়েছে, তাহলে সেই নিয়ম নীতিগুলো মেনে বলবে কিংবা লিখবে, সেইটার নাম হলো গ্রামার। গ্রামার ইজ দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, একটি ল্যাঙ্গুয়েজের সম্বন্ধে পড়া বাই দ্য স্পেশালিস্ট, যেইটা কোনো একটা স্পেশালিস্ট বানিয়ে দিয়ে গিয়েছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এগুলো তো কারোর বানানো, ইন অর্ডার টু স্ট্যাবলিশ দ্য রুল, এই নিয়মগুলো যাতে খাটে। কিসের জন্যে খাটে? কথা বলার জন্যে খাটে, লেখার জন্যে খাটে, যাতে ওই স্পিকারটি সেই নিজের কথাগুলো অন্যর কাছে পৌঁছাতে পারে। তাহলে গ্রামার ছাড়া কোনো ল্যাঙ্গুয়েজের স্পেশালাইজেশন সম্ভব না। কোনো ল্যাঙ্গুয়েজ যে স্পষ্ট হবে, কোনো ল্যাঙ্গুয়েজ যে ফ্লারিশ করবে, কোনো ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করবে, সেটা একটাই মাত্র সম্ভব, সেটা হচ্ছে তার গ্রামারের দ্বারা। তার মানে ব্যাকরণ ছাড়া তারা কেউ ভাষা বলতেও পারবে না, আর ভাষা লেখাও যাবে না। মেথড অফ টিচিং গ্রামার, গ্রামার কীভাবে পড়ানো হয়? হাউ মেনি মেথড অফ টিচিং গ্রামার আর দেয়ার? গ্রামার কত ধরনের মেথডে পড়ানো হয়? তাহলে 4 ধরনের গ্রামার টিচিং মেথড রয়েছে, ডিডাকটিভ মেথড, ইন্ডাকটিভ মেথড, ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড আর ইনসিডেন্টাল মেথড। এই হলো 4টে ধরনের গ্রামার টিচিং মেথড আছে। ডিডাকটিভ মেথড, ইন্ডাকটিভ মেথড, আগে আমরা সেকেন্ড চ্যাপ্টারে একবার ডিসকাস অল্প করে হয়েছে যে ডিডাকটিভ আর ইন্ডাকটিভ মেথডগুলো কী কী ছিল, তাহলে সেইগুলোর আরও এক্সপ্লেনেশন এখানে হবে। হোয়াট ইজ ডিডাকটিভ মেথড? ডিডাকটিভ মেথড বলতে কী বোঝো? ইন ডিডাকটিভ মেথড দ্য টিচার ইউজেস এ গ্রামার টেক্সট বুক, একটা টেক্সট বুক ফলো করে যেটা গ্রামারের। হি টেলস দ্য স্টুডেন্টস দ্য রুলস অ্যান্ড ডেফিনেশন অ্যান্ড এক্সপ্লেন্স দ্য রুলস উইথ এক্সাম্পল। তাহলে কি হচ্ছে ডিডাকটিভ মেথডে? প্রথমে রুলসটাকে পড়ানো হচ্ছে, তারপরে তার এক্সাম্পল দেওয়ানো হচ্ছে। দেন হি গিভস এক্সারসাইজ অ্যান্ড আস্ক দ্য স্টুডেন্ট টু সলভ দেম উইথ দ্য হেল্প অফ রুলস। এই রুলসগুলোকে ধরে টিচার পরবর্তীতে বলে যে তোমরা এক্সারসাইজগুলোকে সলভ করো। তাহলে কি হচ্ছে? প্রথমে তাদেরকে রুলস পড়াচ্ছে, রুলসের পরে এক্সাম্পল দিচ্ছে, এক্সাম্পলের পরে এক্সারসাইজ দিচ্ছে, এবং সেই এক্সারসাইজগুলোকে রুলসটাকে ফলো করে সলভ করতে বলা হচ্ছে। এরই নাম হলো ডিডাকটিভ মেথড। ঠিক এর উল্টোটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড। আচ্ছা, আগে হলো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ডিডাকটিভ মেথড। ডিডাকটিভ মেথডের অ্যাডভান্টেজ কী? দিস মেথড হেল্প স্টুডেন্ট টু কম্পেয়ার দ্য আইডিয়া অফ গ্রামার অফ মাদার টাং অ্যান্ড ফার্স্ট অর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তখন তুলনা করছে যে মাদার টাংয়ের সঙ্গে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের সাথে কি রিলেশন রয়েছে। কেন? সে তো গ্রামার শিখছে, এবার মাদার টাংটা সে তো গ্রামার শেখেনি, সে তখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজের যে গ্রামারটা শিখছে তার সাথে মাদার টাংকে কি করে? কম্পেয়ার করে, যে এই দুটোর মধ্যে তাহলে কি মাদার টাংয়ের মধ্যেও কি গ্রামার রয়েছে? মাদার টাং যে আমি বিনা প্র্যাকটিসে শিখেছি, তাহলে এর মধ্যে গ্রামারগুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় কিংবা অ্যাপ্লাই করা যায়। এইটা হলো অ্যাডভান্টেজ ডিডাকটিভ মেথডে। কেন কি? সে তো আগে রুলসটা পড়ছে, তারপরে এক্সাম্পলগুলো পড়ছে, এইবার সে যখন নিজের মাদার টাংয়ের সাথে কি করতে পারছে? কম্পেয়ার করতে পারছে, যে আমি ডিডাকটিভ মেথডের মাধ্যমেই সেই কম্পেয়ারিজনটা সম্ভব। হোয়াট ইজ দ্য
হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ডিডাক্টিভ মেথড? ডিডাক্টিভ মেথডের ডিসঅ্যাডভান্টেজ থাকে, দ্য প্রসেস মেক দ্য স্টুডেন্ট ইনঅ্যাক্টিভ ইন দ্য ক্লাস, দিস মেথড ক্যানট ডেভেলপ কমিউনিকেশন অ্যাবিলিটি অ্যামং লার্নার। যারা সাইকোলজিস্ট তারা বলছে যে এর ডিসঅ্যাডভান্টেজ হলো যে স্টুডেন্টের ইনভলভমেন্টটা খুব বেশি হয় না ক্লাসের মধ্যে, কেন কি টিচার নিজে এক্সপ্লেন করে যায়, নিজেই তার উদাহরণগুলো বুঝিয়ে যায়, তো এতে কি হয় স্টুডেন্টের ইন্টারঅ্যাকশানটা খুব কম হয়ে যায়, ইনঅ্যাক্টিভ হয়ে যায় স্টুডেন্ট ক্লাসের মধ্যে, তাই জন্য ওদের কমিউনিকেশন স্কিলটা অত বেশি ডেভেলপ করে না। হোয়াট ইজ ইন্ডাকটিভ মেথড? ইন্ডাকটিভ মেথড কি? দ্য টিচার ফার প্রেজেন্টস অর গিভস এক্সাম্পল ফ্রম দ্য স্টুডেন্ট কামস টু থিওরি অর কনসেপ্ট লেটার। আগে তাদেরকে এক্সাম্পল দেওয়া হয়, পরে রুলস শেখানো হয়। বুঝতে পেরে গেছে তাহলে ডিডাকটিভ আর ইন্ডাকটিভের মধ্যে? ডিডাকটিভের প্রথমে রুলস, তারপরে হলো এক্সাম্পল, এইখানে ইন্ডাকটিভে প্রথমে এক্সাম্পল, তারপরে হলো রুলস। এই কনসেপ্টটা বাচ্চাদের মধ্যে কি করে, প্রথমে এক্সাম্পল দিয়ে দেওয়া হয়, চ্যাপ্টারের মধ্যে যেই এক্সাম্পলগুলো আছে সেইগুলোকে পড়িয়ে দেওয়া হয়, তারপরে প্রত্যেকটা এক্সাম্পলকে ধরে রুলসগুলোকে বলা হয়। তাহলে কি হচ্ছে, এক্সাম্পল অনেকগুলো আছে, তাই কারণে রুলসগুলোকে বারবার রিপিট করার সুযোগ পাওয়া যায়। এর অ্যাডভান্টেজ কী আছে? ইন্ডাকটিভ মেথড ইজ ফ্রম এক্সাম্পল টু রুল হুইচ হেল্প দ্য স্টুডেন্ট টু আন্ডারস্ট্যান্ড মোর ক্লিয়ারলি। ওই যে বললাম যে একটা রুলসের ওপরে ধরো 3টে এক্সাম্পল রয়েছে, তাহলেও সে কী করছে 3বার 4বার করে একই রুলসটাকে শুনছে এক্সাম্পলের মাধ্যমে, তার ক্লিয়ারিটি, তার পরিষ্কার ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে স্টুডেন্টদের মধ্যে। দ্য মেথড ইজ নট ইউজফুল ইন ওভার ক্রাউডেড ক্লাস। এইটা সম্ভব নয় ওভার ক্রাউডেড ক্লাস যদি হয়ে যায়, ক্লাসের যদি স্টুডেন্ট সংখ্যা বেশি হয়ে যায়, তাহলে কিন্তু এইটা ইন্ডাকটিভ মেথডটা খুব একটা ইউজফুল হবে না। নাম্বার 7, হোয়াট ইজ ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড? এই মেথডটা কি? ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড বলতে তুমি কি বোঝো? ইন দিস মেথড দ্য টিচার এক্সপ্লেন কমপ্লেক্স সেন্টেন্স প্যাটার্ন ডিউরিং দ্য টিচিং of textbook or composition writing. Now, inductive deductive method, this method is the combination of both the above method. তাহলে inductive deductive method হলো কি, আগের যে কম্বিনেশন, আগের যে দুটো রুল আমরা পড়েছি, ডিডাকটিভ আলাদা পড়েছি, ইন্ডাকটিভ আলাদা পড়েছি, ওই দুটোকে যদি কম্বাইন করে একসঙ্গে করা হয়, ইন দিস মেথড is implemented, then the disadvantages of both the method can be removed. তাহলে কি করছে, এইবার যদি এরকম মেথডটা হতো, প্রথমে রুলস পড়ানো হতো, তারপরে এক্সাম্পল দেওয়া হতো, যখন এক্সাম্পলগুলো সলভ হচ্ছে তখন আবার ফিরে তাদেরকে রুলসগুলো বলে দেওয়া হতো, তাহলে সেইটা হলো ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথডটাকে ইমপ্লিমেন্ট করা হতো। বোঝা গেছে? তাহলে ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথডটাকে ইমপ্লিমেন্ট কখন সম্ভব? যখন আমরা কি করব, যে এর মানে প্রথমে আমরা রুলসটাকে পড়ে নিলাম, তারপরে যে এক্সারসাইজগুলো দেওয়া আছে চ্যাপ্টারের মধ্যে সেই এক্সারসাইজগুলোকে আমরা ফলো করলাম, সলভ করলাম, কিন্তু কখন সলভ করতে গিয়ে যে রুলসগুলো আগে পড়েছি সেইগুলোকে আবার ফিরে ব্রাশ আপ করা, আবার ফিরে একবার ঝালিয়ে নেওয়া, তাহলে কি হবে, ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথডটা যখন ইমপ্লিমেন্ট হবে তখন কোনো দুটোরই মধ্যে যে ডিসঅ্যাডভান্টেজগুলো রয়েছে সেইগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। হোয়াট ইজ ইনসিডেন্টাল মেথড? ইনসিডেন্টাল মেথড কী বলা হয়? ইন দিস মেথড দ্য টিচার এক্সপ্লেন কমপ্লেক্স সেন্টেন্স প্যাটার্ন, সেন্টেন্সের পদ্ধতিগুলো, প্যাটার্নগুলো কীভাবে লিখতে হয় একটা সেন্টেন্স ডিউরিং দ্য টিচিং অফ টেক্সট বুক অর কম্পোজিশন রাইটিং। এই কম্পোজিশন রাইটিং করতে গিয়ে সে কী করছে, যে কমপ্লেক্স সেন্টেন্স প্যাটার্নগুলো, সাবজেক্ট কোথায় হবে, ভার্ব কোথায় হবে, ভার্বের ফর্মগুলো কী হবে, অবজেক্ট কোথায় হবে, প্রেডিকেট কাকে বলে, এই যে বিভিন্ন ফর্মগুলো, অ্যাডভার্ব কোথায় বসে, প্রেপোজিশন কোথায় বসে, এই যে কমপ্লেক্স সেন্টেন্স প্যাটার্নগুলোকে বোঝাবে, এর নাম হলো ইনসিডেন্টাল মেথড। নাম্বার 9, হোয়াই ইজ দ্য টিচিং অফ ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড ইম্পর্টেন্ট? তাহলে ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড ইম্পর্টেন্ট কেন? দ্য টিচার ফার্স্ট টিচেস দ্য রুলস অ্যান্ড গিভ দ্য এক্সাম্পল অ্যান্ড দেন এক্সপ্লেন দ্য রুল রিলেটেড টু দ্য এক্সাম্পল। আমি যে কথাটা আগেই বললাম যে প্রথমে রুলসগুলোকে বুঝিয়ে নেওয়া, তারপরে এক্সাম্পল দেওয়া, আবার এক্সাম্পলগুলোকে যখন সলভ হবে তখন আবার ফিরে রুলসগুলোকে একবার করে আবার বুঝিয়ে দেওয়ার নাম হচ্ছে কি, ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথডটা ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য গোল অফ টিচিং গ্রামার? গ্রামার শেখানোর মূল উদ্দেশ্যটা কি? দ্য গোল অফ টিচিং গ্রামার ইজ টু ক্যারি আউট কমিউনিকেশন প্রসেস, যাতে আমরা কমিউনিকেট করতে পারি ঠিকঠাক,
আমরা তো কথা বলছি, তার মধ্যে কত গ্রামেটিক্যাল মিস্টেক আছে আমরা জানি না, কিন্তু যদি আমাদেরকে একদম গ্রামার ধরে কথা বলতে হয় তাহলে কি করতে হবে, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে, গোলটা হচ্ছে গ্রামারটাকে কমিউনিকেশনের মধ্যে কার্যকারী করা। ইট অলসো ফেসিলিটেট আন্ডারস্ট্যান্ডিং, আমাদের বুঝতে সাহায্য করে, আমরা বুঝতে পারি। গ্রামার শুড অলওয়েজ বি টট উইথ এক্সাম্পল। আর একটা কথা, গ্রামার সব সময় এক্সাম্পল দিয়ে করাতে হবে, এক্সাম্পল ছাড়া গ্রামার বোঝাই যাবে না। তাহলে গ্রামার টিচিংয়ের তিনটে উদ্দেশ্য, একটা হলো কমিউনিকেট করা ঠিকঠাক, আর একটা হলো ফেসিলিটেট আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে পারা যায়, আর আরেকটা হলো এক্সাম্পল ছাড়া কখনোই গ্রামার বোঝা যাবে না। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমাদের 4th চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। আমরা 5th চ্যাপ্টারটা ধরব। 5th চ্যাপ্টার হচ্ছে চ্যালেঞ্জেস অফ টিচিং ইন এ ডাইভার্স ক্লাসরুম। ডাইভার্স ক্লাসরুম বলতে কী বোঝে, যেইখানে বিভিন্ন ধরনের স্টুডেন্ট আছে, বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট আছে। আমরা ক্যাটাগরি বলবো এখানে, কেন কি কেউ ব্রিলিয়েন্ট, কেউ স্লো, কেউ অ্যাভারেজ, বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে। তো টিচার কি কি চ্যালেঞ্জ ফেস করে, কিভাবে ক্লাসরুমটাকে সাকসেসফুল করতে হবে, কিভাবে ক্লাসরুমটাকে সব স্টুডেন্ট যেন তাদের ইনভলভমেন্ট পায়, সব স্টুডেন্ট যেন তার মধ্যে মনে করে যে হ্যাঁ আমার জন্যেই পড়ানো হয়েছে, সেই বিষয়টা যখন দেখা হবে, সেটা কিসের মধ্যে দেখা হবে, চ্যালেঞ্জেস অফ টিচিং ইন এ ডাইভার্স ক্লাসরুম। টিচার কোন পন্থাগুলোকে ওভারকাম করলে তবে একটা সাকসেসফুল ক্লাসরুম তৈরি হবে। নাম্বার 1, হাউ শুড আ টিচার ট্রিট হিজ স্টুডেন্ট। একটা টিচার কীরকমভাবে তার স্টুডেন্টকে ট্রিট করবে, কীরকমভাবে তাদের সাথে আচরণ করবে। টিচার শুড ট্রিট অল স্টুডেন্টস অ্যাজ ইন্ডিভিজুয়াল, their unique strength, weakness, and rather than any generalized representative of particular racial, ethnic or cultural group. টিচার কখনোই স্টুডেন্টকে তাদের রেশিয়াল, জাতি, ভাষা কিংবা কোনো একটা পার্টিকুলার কালচারের সেইখান থেকে তাদেরকে সেপারেট করবে না, সেগ্রিগেট করবে না। তাদেরকে সেগ্রিগেট করবে কিসের ওপরে, তাদের কোন জিনিসটা জানে আর কোন জিনিসটা তাদের মধ্যে দুর্বলতা রয়েছে, তাদের স্ট্রেংথটা কী, তাদের উইকনেসটা কী, সেইটার ওপরে বেশি জোর দেবে। কিন্তু টিচার কখনোই জোর দেবে না যে এ আমার কমিউনিটির লোক, এ আমার গোত্রের লোক, এ আমার প্রতিবেশী, এইগুলোর ওপরে কিন্তু বেশি জোর দেবে না। জোর বেশি মানে দেবেই না। এর ওপরে কার ওপরে জোরটা দেবে, তাহলে তারা স্টুডেন্টটা কতটা শিখতে পারছে, কতটা সেই জায়গাটা, কোন জায়গাটা তার উইকনেস রয়েছে, কোন জায়গাটা তার ডেভেলপমেন্টটা হচ্ছে না, এই জিনিসগুলোর ওপরে টিচার বেশি ইম্পর্টেন্স দেবে। নাম্বার 2, হোয়াট শুড আ টিচার ভ্যালু অ্যাবাউট দ্য স্টুডেন্ট। স্টুডেন্টসের কোন জিনিসটাকে টিচার ভ্যালু দেবে। দ্য টিচার শুড ভ্যালু অল স্টুডেন্টস অ্যান্ড দেয়ার ইন্টেলেক্ট। শুধুমাত্র টিচার ভ্যালু দেবে কিসের ওপরে, একটাই জিনিস, সেটা হচ্ছে ইন্টেলেক্টের ওপরে। ভালো বুদ্ধিমান আছে তাকে সেইভাবে করে মোটিভেট করবে, আর কিংবা যদি একটু কম উইক স্টুডেন্ট হয় তাকে কোন জায়গাটা তার উইকনেস রয়েছে সেইটার ওপরে বেশি গুরুত্ব দেবে। তো এই জিনিসগুলোর ওপরে গুরুত্ব দিয়ে দিয়ে একটা স্টুডেন্টকে সে টিচার তৈরি করে নেবে। হোয়াই ইজ অ্যাপ্রিসিয়েশন অফ স্টুডেন্ট ইম্পর্টেন্ট। এই যে সুনাম করা, অ্যাপ্রিসিয়েট মানে তাদেরকে প্রেজ করা, সুনাম করা, এইটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস স্টুডেন্টদের জন্য। টু অ্যাপ্রিসিয়েট ইচ স্টুডেন্ট ইজ ইম্পর্টেন্ট, দে মে বি ইউনিক ভ্যালুজ, পার্সপেক্টিভ, এক্সপিরিয়েন্স অ্যান্ড নিড। এবার সবাই যে পড়ায় ভালো হবে তার কোনো কথা নেই। কেউ ড্রয়িংয়ে ভালো, কেউ স্পোর্টসে ভালো, কেউ কবিতা রিসাইটেশনে ভালো, কেউ গানে ভালো। তো যে আর যেই দিকটা ভালো আছে সেই দিকটাকে হাইলাইট করতে হবে, আর তাকে সেই দিকটার ওপরে ভিত্তি করে তাকে কথা বলতে হবে যে দেখো তোমার গানটা তো ভালো, তুমি যদি পড়াশোনাটা ভালো করে করো তাহলে এইটাও তোমার হবে। তুমি তো ক্রিকেট ভালো খেলতে পারো, কি ফুটবল ভালো খেলতে পারো, তো তুমি যদি পড়াশোনার উপরে জোর দাও তাহলে এইটাও হবে। তো প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা স্টুডেন্টের একটা করে কোয়ালিটি রয়েছে। কেউ আঁকতে ভালো পারে, দেখো তুমি এত ঠান্ডা স্টুডেন্ট, এত কুল স্টুডেন্ট, তুমি খুব ভালো আঁকতে পারো, তো পড়াশোনাটার উপরে বেশি মনোযোগ দাও, তাহলে তোমার কিন্তু পড়াশোনাটাও খুব ভালোভাবে হবে। এই যে অ্যাপ্রিসিয়েশনগুলো, এই অ্যাপ্রিসিয়েশনগুলোর কারণে কি হয়, স্টুডেন্টরা আরও বেশি মোটিভেটেড হয়ে যায় এবং তারা পড়াশোনার উপরে খুব মনোযোগটা দিতে পারে। কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াই ইজ টিচার্স টিচিং স্টাইল ইম্পর্টেন্ট ফর দ্য স্টুডেন্ট। টিচিং স্টাইল, টিচিং মেথড
the teacher organizes own teaching style and method so that it becomes easy to the student to memorize. হ্যাঁ, কিছু টিচার আছে দেখবে বইয়ের এসে গল্প পড়েই যাচ্ছে, আর স্টুডেন্ট অর্ধেক বুঝলো না, হয়ে গেল। আবার কিছু টিচার আছে পুরো এক্সাম্পল দিয়ে, হ্যাঁ, তাদেরকে গানের মাধ্যমে, নাচের মাধ্যমে, গল্পের মাধ্যমে বাচ্চাদেরকে বুঝিয়ে দেয়। তাহলে কী হয়, তাদের মধ্যে এই জিনিসটা খুব বেশি মেমোরাইজ করতে সুবিধে হয়। তাহলে স্টুডেন্টরা মেমোরাইজ করতে কিভাবে সুবিধে হবে, যদি সেটা গল্পের আকারে হয়, গতানুগতিক পদ্ধতি থেকে একটু আলাদা হয়, তাহলে কিন্তু স্টুডেন্টদের মনে রাখতে খুব সুবিধা হবে। এটা একটা পদ্ধতি, এটা একটা প্রসেস। এই প্রসেসের মাধ্যমে টিচিং স্টাইলটাকে হলো টিচারের নিজস্ব, যেইটা দেখেছি আমরা বিএডের মধ্যে শেখানো হয় টিচিং, ওয়ে অফ টিচিং। তো ওয়ে অফ টিচিংয়ের মধ্যে এইটা একটা প্রসেস, যেইখানে কি হচ্ছে, স্টুডেন্টদেরকে কিভাবে ইজিলি মনে রাখানো যায়, তারা ইজিলি মেমোরাইজ করতে পারে। Why is it important to give multiple example বেশি করে দিলে কি বেনিফিট হয়? The teacher plans his course in each class, prepares multiple example to illustrate the point. যত বেশি এক্সাম্পল হবে তত বেশি স্টুডেন্টদের কি হবে, বুঝতে সুবিধা হবে। আমি এক ধরনের একটা এক্সাম্পল দিলাম, তারপর আবার চেঞ্জ করে আরেক ধরনের এক্সাম্পল দিলাম, তাতে কি হচ্ছে, স্টুডেন্টরা বুঝতে সুবিধে হচ্ছে। এই যে তোমাদের আগের ক্লাসে আমি কিছুক্ষণ আগে ওই ওয়াটার ফিল্টারের এক্সাম্পল দিলাম, তারপরে যে কিভাবে যাবে, কিভাবে আসবে, হ্যাঁ, ওয়াটার ফিল্টারটা ইনস্টল হবে কোন জায়গায়, এই এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে কি হয়, বুঝতে খুব ইজি হয়ে যায় যে আমাদের টিচার কি বলতে চেয়েছে, কোন জিনিসটার উপরে বেশি হাইলাইট করা হচ্ছে। হোয়াট আর দ্য ডিফারেন্ট টিচিং মেথড অ্যাডপ্টেড বাই আ টিচার? ডিফারেন্ট টিচিং মেথড হলো স্মল গ্রুপ করছে, ডিসকাশন করছে এবং কোলাবোরেশন। ভালো করে বলবে, প্রথমে স্মল গ্রুপ করে দিচ্ছে, সেই স্মল গ্রুপের মধ্যে স্টুডেন্টরা ডিসকাস করছে, কোনো একটা টপিকের ওপরে ডিসকাস করছে, এবং কোলাবোরেশন, তাদেরকে বলা হলো যে একে অপরের হেল্প করে এই প্রজেক্ট ওয়ার্কটা করবে, একে অপরের সাথে মিলে এই প্রজেক্ট ওয়ার্ক। তাহলে কি হচ্ছে, তাদের মধ্যে ইউনিটিটা অনেক ডেভেলপ করে যাচ্ছে। টিচারের মানে স্টেপের কারণে, টিচারের পদক্ষেপের কারণে যে স্টুডেন্টরা কি হচ্ছে, ছোট ছোট গ্রুপ তৈরি হচ্ছে, তাদের মধ্যে ডিসকাশন করছে, আর তারা নিজেদের মধ্যে হেল্প করে একটা জিনিসকে তৈরি করছে। হোয়াই ইজ ওভার ক্রাউডেড ক্লাস এ চ্যালেঞ্জ ফর দ্য টিচার? এই যে ওভার ক্রাউডেড, খুব বেশি স্টুডেন্ট থাকা কেন একটা চ্যালেঞ্জ ফর দ্য টিচার? ওভার ক্রাউডেড ক্লাস ইজ এ চ্যালেঞ্জ ফর দ্য টিচার, ইট রিডিউসেস দ্য টিচার্স অ্যাবিলিটি। টিচার এত লম্বা 70, 80, 100 জনের ক্লাস নিচ্ছে, তো কন্ট্রোল করা খুব মুশকিল। এই জন্যে রাইট টু চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট এইটা করা হয়েছে। সেটা হচ্ছে পিপল টিচার রেশিও, পিপল মানে হচ্ছে স্টুডেন্ট, টিচার রেশিও হচ্ছে 30:1 প্রাইমারির ক্ষেত্রে, আর আপার প্রাইমারির ক্ষেত্রে হচ্ছে 35:1। তাহলে এই জিনিসটা খুব কোয়েশ্চেনে আসতে পারে যে প্রাইমারির ক্ষেত্রে কত টিচার স্টুডেন্ট রেশিও, সেটা হচ্ছে 30:1, আর আপার প্রাইমারির ক্ষেত্রে 31:1। What are the major causes of lack of concentration? স্টুডেন্টরা কনসেন্ট্রেট করতে পারছে না, ল্যাক অফ কনসেন্ট্রেশনের জন্যে কি ইম্পর্টেন্ট, কি কারণটা মেন যে এখানে ল্যাক অফ কনসেন্ট্রেশন হচ্ছে, সেটা হচ্ছে পুয়ার ভিশন, ঠিকঠাক দেখতে পাচ্ছে না, কিংবা উইক ভিশন অফ দ্য লার্নার ইজ অলসো ওয়ান অফ দ্য মেজর কজ অফ ল্যাক অফ কনসেন্ট্রেশন। এবার একটা ক্লাসের মধ্যে যেখানে 100টা স্টুডেন্ট বসে রয়েছে, যে পিছনে বসে রয়েছে সে তো বোর্ড দেখতে পাচ্ছে না, তাহলে কি হচ্ছে, পুয়ার ভিশন হচ্ছে ল্যাক অফ কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন মানে হচ্ছে মনোযোগ আনতে পারছে না, তাই জন্য তারা পিছনের বসে গল্প করছে। হোয়াট ডু ইউ মিন বাই ফল্টি রিডিং হ্যাবিট? ফল্টি রিডিং হ্যাবিট মানে রিডিং হ্যাবিটসের মধ্যে কি দোষ ত্রুটি রয়েছে। ফল্টি মানে দোষ। ইট ইজ অলসো এ মেজর প্রবলেম ফাউন্ড ইন চিলড্রেন হু অ্যাকোয়ার ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এই যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যারা ইংলিশ হিসেবে শেখে, তাদের মধ্যে কি ত্রুটিগুলো দেখা যায়, যেইটা তাদেরকে কি করে, যে আটকে দেয়, মানে তাদেরকে কি করা হয়, তাদেরকে প্রবলেম ক্রিয়েট করে, যেইটা রিডিং হ্যাবিটসের মধ্যে তাদেরকে প্রবলেম ক্রিয়েট করে। নাম্বার এ হলো সাব ভোকালাইজেশন মানে ইট মিনস রিডিং অ্যাট এ লো মারমারিং ভয়েস।
যখন আমরা খুব মারমানিং আস্তে আস্তে আওয়াজের মধ্যে পড়বো তাকে বলা হয় সাব ভোকালাইজেশন। লো মারমানিং ভয়েস। রিগ্রেশন, ইট রেফার্স টু দ্য টেন্ডেন্সি অফ দ্য আই টু মুভ ব্যাকওয়ার্ড ওভার প্রিন্টেড মেটেরিয়াল ইনস্টেড অফ মুভিং ফরওয়ার্ড। আমরা আগিয়ে না গিয়ে আমরা কি করছি যে ইট রেফার টু টেন্ডেন্সি অফ দ্য আই টু মুভ ব্যাকওয়ার্ড। মনে করো কোনো একটা ওয়ার্ড সে ছেড়ে দিয়েছে কিংবা সেই ওয়ার্ডটাকে সে ঠিকঠাক পরিষ্কার করে উচ্চারণ করে পড়তে পারেনি, তো সেই ওয়ার্ডের দিকে বারবার চোখ যাচ্ছে, সেই ওয়ার্ডের দিকে বারবার চোখ যাচ্ছে ব্যাকওয়ার্ড ওভার দ্য প্রিন্টেড মেটেরিয়াল ইনস্টেড অফ মুভিং ফরওয়ার্ড। সে সামনের দিকে পড়তে পারছে না, তার মনোযোগটা কোন ওয়ার্ডের ওপরে রয়েছে, যেই ওয়ার্ডটাকে সে ছেড়ে গিয়েছে কিংবা ভুল পড়ছে। তাহলে এইটা হলো রিগ্রেশন। এইবার কোয়েশ্চেন আসতে পারে, ইট রেফার দ্য টেন্ডেন্সি অফ দ্য আই টু মুভ ব্যাকওয়ার্ড ওভার দ্য প্রিন্টেড মেটেরিয়াল ইজ কল্ড। এবার তার মধ্যে কি দিতে পারে, সাব ভোকালাইজেশন, রিগ্রেশন, ফিঙ্গার পয়েন্টিং কিংবা অ্যালেক্সিয়া, যে কোনোটাই দিতে পারে। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের রিগ্রেশন মানে হচ্ছে টেন্ডেন্সি অফ দ্য আই, চোখটা ওই জিনিসটা ওই ওয়ার্ডের ওপরেই বসে রয়েছে যেই ওয়ার্ডটাকে আমরা ভুল কিংবা ছেড়ে পড়ে গিয়েছি। ফিঙ্গার পয়েন্টিং একটা ইম্পর্টেন্ট পার্ট। ফিঙ্গার পয়েন্টিংয়ে কী আছে, ইট বিকামস এ হিন্ড্রেন্স ইন রিডিং with a speed as the student put their finger on the word while reading to improve their concentration। তাদের মনোযোগ দেওয়ার জন্য, বাচ্চাদের কী হয়, মনোযোগ দেওয়ার জন্যে আঙুল রেখে পড়তে বলা হয়। এবার আঙুল রেখে পড়াটাও একটা মানে অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। কেন, তারা যখন স্পিডে পড়ছে হয়তো আঙুলটা ওই স্পিডে সরছে না, তাহলে কি হচ্ছে, পড়াটা তো মুখ দিয়ে আর আঙুলটা ফিঙ্গার পয়েন্টিং করে যাচ্ছে, তো এই দুটো যখন ম্যাচ করছে না তখন কি হচ্ছে, তার পড়ার মধ্যে একটা বাধা সৃষ্টি হচ্ছে। হিন্ড্রেন্স মানে হচ্ছে বাধা। কিসের বাধা, স্পিডের সাথে ফিঙ্গার পয়েন্টিংটা ম্যাচ করছে না, তাহলে কি হচ্ছে, তাতে তাদের কনসেন্ট্রেশনটা আরও ব্রেক হয়ে যাচ্ছে। অ্যালেক্সিয়া, it occurs due to the impatience of the central nervous system. A student suffering from alexia are able to recognize the meaning of the word but are unable to read them out. হ্যাঁ, অ্যালেক্সিয়া একটা অসুখ, ডিসলেক্সিয়াও আমরা জানি একটা অসুখ। এই অসুখের মাধ্যমে অ্যালেক্সিয়া অসুখটা কি, সেখানে ওয়ার্ডগুলো চিনতে পারছে, রিকগনাইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, ওয়ার্ডটার মানেটা বুঝতে পারছে কিন্তু ওয়ার্ডটাকে পড়তে পারছে না জোরে। দেখে ওয়ার্ডটাকে তো বুঝতে পেরে গেছে, ওয়ার্ডটা মানেটাও বুঝতে পেরে গেছে, কিন্তু সেইটা জোরে উচ্চারণ করে পড়তে পারছে না, এইটার নাম হলো অ্যালেক্সিয়া। এইবার কোয়েশ্চেন আসতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই অ্যালেক্সিয়া? সেইখানে অ্যান্সারটা হবে, দ্য স্টুডেন্টস আর এবল টু রিকগনাইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড বাট আর আনএবল টু রিড দেম লাউড ইজ কল্ড অ্যালেক্সিয়া। এইটা হলো অ্যালেক্সিয়া। নেক্সট হলো, what are the difficulties of learning words in English for a new student? একটা নতুন স্টুডেন্টের জন্য কি ডিফিকাল্টিজ আছে যে সে ইংলিশটাকে ঠিকঠাক পড়তে কিংবা বুঝতে পারছে না। Difficulties in learning English words in English, it is a problem as English has a vast vocabulary. ইংলিশের একটা ভাস্ট ভোকাবুলারি রয়েছে, বিশাল শব্দ ভাণ্ডার। আদার দ্যান ভোকাবুলারি হুইচ দ্য স্টুডেন্ট হ্যাজ টু মেমোরাইজ আর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, গ্রুপ ভার্ব, হোমোনিমস, প্যারোনিমস এক্সেট্রা, আরও কিছু আছে। তাহলে কি হচ্ছে, ভোকাবুলারিটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট, মানে শব্দ ভাণ্ডারটা একটা ইম্পর্টেন্ট ইংলিশের জন্য। কেন কি, বাংলাতে কি হচ্ছে, আমি অনেকটা শব্দ ভাণ্ডার তো আমি নিজে শিখে রেখে দিয়েছি, যেটা আমাদের বলার মাধ্যমে, যেটা আমাদের প্রত্যেক দিনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা বলতে পারছি। কিন্তু যখন সেইটা ইংলিশ হচ্ছে, সেটা তো আমাদের একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, নতুন ল্যাঙ্গুয়েজ, তাহলে আমাকে প্রত্যেকটা ওয়ার্ডের মানেটাকে বোঝা, মেমোরাইজ করা, এর মধ্যে গ্রামাটিক্যাল পার্টের মধ্যে প্রেপোজিশন, গ্রুপ ভার্ব, হ্যাঁ, হোমোনিমস মানে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, প্যারোনিমস মানে উচ্চারণটা আলাদা কিন্তু মানেগুলো একদম কাছাকাছি। প্যারোনিমসটা এরকম, যেরকম ডিসকভার আর ইনভেন্ট, হ্যাং আর হাং, ড্রাউন আর সিং, এগুলো হচ্ছে এনাফ আর সাফিসিয়েন্ট, এগুলো হচ্ছে কিছু প্যারোনিমস যেগুলো মানেগুলো খুব কাছাকাছি, কিন্তু কাছাকাছি তবু তার মধ্যে কিছু একটা ডিফারেন্স রয়ে গিয়েছে, সেটাকে প্যারোনিমস। তাহলে ভোকাবুলারি পার্টটার জন্য ডিফিকাল্ট ফর দ্য ইংলিশ লার্নিং স্টুডেন্টরা বুঝতে পারছে না। ইজ ইনকারেক্ট স্পেলিং এ চ্যালেঞ্জ ফর দ্য টিচার? হ্যাঁ, ইনকারেক্ট স্পেলিংটাও একটা খুব বড় চ্যালেঞ্জ এই ইংলিশের ক্ষেত্রে। ইনকারেক্ট স্পেলিং অর ক্যাকোফেইজম, এইটা হচ্ছে ক্যাকোফোনিও বলা হয়। ক্যাকোফোনি হচ্ছে স্পেলিংয়ের ভুল লেখা।
তাহলে ইনকারেক্ট স্পেলিংটা হলো ইনকারেক্ট স্পেলিং অর ক্যাকোগ্রাফিজম, তাহলে এইটা হলো কি একটা বড় চ্যালেঞ্জ কার জন্যে? টিচারের জন্য। অ্যান্ড প্রোনাউন্সিয়েশন অফ দ্য ওয়ার্ড ইজ এ বিগ চ্যালেঞ্জ ফর দ্য টিচার অ্যাজ মেনি ওয়ার্ডস আর নট প্রোনাউন্স অ্যাজ দে আর রিটেন। আমরা জানি বেশিরভাগ ওয়ার্ডগুলো যেরকম আমরা প্রোনাউন্স করি সেরকম লেখা থাকে না। তার মধ্যে একটা ওয়ার্ড হলো লেফটেন্যান্ট, একটা ওয়ার্ড হলো কর্নেল, একটা ওয়ার্ড হলো সাইকোলজিস্ট। এইগুলো ওয়ার্ডগুলো যেরকম বলা হয় সেরকমভাবে লেখা হয় না। তাই জন্য কী হচ্ছে, এদের স্পেলিংগুলোকে ম্যাচ করানো খুব একটা বড় টাফ ব্যাপার, যে উচ্চারণের সাথে কিন্তু স্পেলিংয়ের খুব ডিফারেন্স রয়ে গেছে। যেরকম ইয়ার মানে হলো উত্তরাধিকারী, শুরু হচ্ছে এইচ দিয়ে। অনার বলছি ও, কিন্তু শুরু হচ্ছে এইচ দিয়ে। তো এই ধরনের ওয়ার্ডগুলোকে স্টুডেন্টদেরকে বোঝানো, যাতে তাদের স্পেলিংগুলোকে কারেক্ট করাটা একটা খুব বড় চ্যালেঞ্জ কার জন্যে? টিচারের জন্য। ইজ ল্যাক অফ প্র্যাকটিস অফ রিডিং অ্যান্ড রাইটিং এ হিন্ড্রেন্স ইন ক্লাস প্রোগ্রেস? হ্যাঁ, এইটা আরেকটা জিনিস। সেটা হচ্ছে যেহেতু ইংলিশটা একটু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তো এর সাথে ইউজ টু নেই, তো বাচ্চারা কী করে, এই জিনিসটাকে এড়িয়ে চলার চেষ্টা করে, অ্যাভয়েড করার চেষ্টা করে। ল্যাক অফ প্র্যাকটিস, সাম স্টুডেন্ট ডু নট প্র্যাকটিস অর রিভাইজ দ্য লেসন অ্যাজ দে আর টট ইন দ্য ক্লাস। দিস কজ এ হিন্ড্রেন্স ফর দ্য টিচার ওয়াইল প্রসিডিং দ্য ক্লাস। তাহলে কি হচ্ছে, প্রসিড করতে পারছে না ক্লাসটাকে আগিয়ে নিয়ে যেতে পারছে না। কেন পারছে না? এই একটাই কারণে, যে স্টুডেন্টরা ওইটাকে প্র্যাকটিস বেশি করে না। কেন? দে ফাইন্ড ইট ডিফিকাল্ট। কেন? এই সাবজেক্টটা একটা নতুন সাবজেক্ট মনে হয়, এটার সাথে ইউজ টু নেই। তারপরে কি হচ্ছে, স্পেলিং ভুল হচ্ছে, গ্রামার ঠিকঠাক বুঝতে পারছে না। বিভিন্ন কারণে কি হয়, এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে। আর অ্যাভয়েড করার যত চেষ্টা করে, তত এইটা কি হয়ে যায়, বাধা সৃষ্টি হয়ে যায় শেখার জন্য। হোয়াট অবস্টিকল দ্য ল্যাক অফ স্টাডি মেটেরিয়াল ক্রিয়েট? এই যে স্টাডি মেটেরিয়াল ঠিকঠাক না থাকার কারণে কি প্রবলেমটা হচ্ছে? ল্যাক অফ স্টাডি মেটেরিয়াল, দিস টাইপ অফ প্রবলেম আর ইজ প্রাইমারি ফেসড ইন রুরাল এরিয়া। গ্রামগঞ্জের দিকে বেশি হয়। ডিউ টু রিমোটনেস অর ব্যাকওয়ার্ড এরিয়া where technology cannot be taken as support for teaching other than book। এই জায়গাটা রিমোট এরিয়া, তাই জন্যে খুব দূর দূরান্ত গ্রামের দিকে, প্রত্যন্ত গ্রামের দিকে, এইখানে বই ছাড়া আর অন্য কোনো পদ্ধতি নেই। যেরকম এখন সব জায়গাতে স্মার্ট ক্লাস হচ্ছে, মানে তোমার অনলাইনে পড়ানো হচ্ছে, ভিডিওর মাধ্যমে পড়ানো হচ্ছে, অডিও ভিজুয়াল ক্লাসেস হচ্ছে। তাহলে সেই জিনিসটা তো আর গ্রামের দিকে পাওয়া যায় না। দেয়ার আর ভেরিয়াস ইলেকট্রনিক গেজেটসগুলো রয়েছে যেইটার মাধ্যমে পড়ানো হয়, which are helpful for teaching. However, visual aid help the student to memorize the chapter easily। আর স্টুডেন্টরা খুব বেশি মেমোরাইজ করতে পারে যখন সেটা দেখে নিলে একবার, তাতে কী হয়, তাদের মেমোরিতে একদম ঢুকে যায়। শোনার থেকে দেখার মাধ্যমে আমাদের মেমোরিতে তাড়াতাড়ি ঢোকে। তাহলে কি হচ্ছে, স্টাডি মেটেরিয়াল ঠিকঠাক নেই কোন জায়গায়? রুরাল এরিয়াতে। আর স্টাডি মেটেরিয়াল না থাকার কারণটা কি? সেইখানে টেকনোলজির অত অ্যাডভান্সলি পৌঁছায়নি, ওইখানে আমাদের নেটের সমস্যা রয়েছে, তাই জন্য ওইখানে অত ভালো করে অনলাইন ক্লাসেসগুলো কিংবা অডিও ভিজুয়াল ক্লাসেসগুলো কিংবা স্মার্ট ক্লাসেসগুলো আমরা অর্গানাইজ করতে পারি না। হাউ ডাজ ল্যাক অফ এনভায়রনমেন্ট ক্রিয়েট এ ব্যারিয়ার ইন স্টাডি? এনভায়রনমেন্ট, পরিবেশ ঠিকঠাক নেই। সামটাইম ইট ইজ ফাউন্ড দ্যাট স্কুল আর লোকেটেড ইন দ্য মার্কেট অর ক্রাউডেড প্লেস। আমরা দেখেছি স্কুলগুলো বেশিরভাগ কোনো সময় বাজারের মাঝখানে হয়, কোনো একটা খুব শহরের মাঝখানে হয়। তাহলে কি হয়, এইটা আওয়াজের কারণে, নয়েজের কারণে তাদের ক্লাসের ডিস্টারবেন্স হতে থাকে। এইটা একটা বড় কারণ, ল্যাক অফ এনভায়রনমেন্ট, পরিবেশটা ঠিকঠাক নেই। আর 15 নম্বরে হলো, হোয়াই ইজ গুড ইনফ্রাস্ট্রাকচার নিডেড ফর স্টুডেন্টসের জন্য গুড ইনফ্রাস্ট্রাকচারের কী প্রয়োজন আছে? ল্যাক অফ গুড ইনফ্রাস্ট্রাকচার ফ্যাক্টর দ্যাট আদার দেন ক্লাস অ্যান্ড টিচিং মেটেরিয়াল আর ইলেকট্রিসিটি, সিটিং ফেসিলিটি, কমিউনিকেশন ফেসিলিটি, টয়লেট, অ্যাডুকেট সাইজ অফ দ্য ক্লাসরুম, ব্ল্যাকবোর্ড, ক্লিন এনভায়রনমেন্ট এক্সেট্রা। তাহলে শুধু পড়াটা তো একটা জিনিস আছে, কিন্তু তার সাথে তো আরও মিসলিনিয়াস জিনিসগুলো আছে। মেটেরিয়াল ঠিকঠাক নেই, ইলেকট্রিসিটি নেই, বাচ্চাদের বসার জায়গা, বেঞ্চ টেঞ্চগুলো ঠিকঠাক নেই, টয়লেট ফেসিলিটি নেই, ড্রিঙ্কিং ওয়াটার নেই, ব্ল্যাকবোর্ডটা ঠিক নেই। এই নানান কারণে কি হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ঠিক না হওয়ার কারণে স্টুডেন্টের শিখতে খুব বেশি হিন্ড্রেন্স, তাদের বাধার সৃষ্টি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই ক্লাসের মধ্যে আমাদের 3টে চ্যাপ্টার শেষ করলাম। 3টে চ্যাপ্টারের মধ্যে যেটা
পুরো গ্রামার পোর্শন একটা ছিল ওর মধ্যে আমাদের, তারপরে লিসনিং অ্যান্ড স্পিকিং স্কিল ছিল একটা, আর নাম্বার 5 হলো চ্যালেঞ্জেস অফ টিচিং ইন এ ডাইভার্স ক্লাসরুম। একটা বিবিধ ধরনের স্টুডেন্ট রয়েছে, বিভিন্ন টাইপের স্টুডেন্ট রয়েছে, সেইখানে টিচার কী কী ডিফিকাল্টিস ফেস করছে। একটা দেখা গেল যে এই চ্যাপ্টারের মধ্যে চ্যালেঞ্জেস অফ টিচিং ইন এ ডাইভার্স ক্লাসরুমে দেখা গেল যে একটা কিছু ডিফিকাল্টি আছে স্টুডেন্টসদের তরফ থেকে, কিছু ডিফিকাল্টি আছে অ্যাডমিনিস্ট্রেটিভ তরফ থেকে। যেরকম যদি স্কুলটা একটা মার্কেট প্লেসের মধ্যে হয়, কিংবা মেটেরিয়াল ঠিকঠাক নেই, কিংবা ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক নেই, তাহলে এইগুলো তো সবগুলো হচ্ছে তোমার ডেভেলপমেন্ট, মানে সেইগুলো হচ্ছে তোমার স্টুডেন্ট রিলেটেড না, তখন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড হয়ে যাবে। তো সেইগুলোর ওপরে সব কিছুর ওপরে মিলিয়ে একটা টিচার সব কিছুকে সলভ করবে, স্টুডেন্টের দিকটাও সলভ করবে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ দিকটাও সলভ করবে। থ্যাংক ইউ চিলড্রেন।